TV9 বাংলায় আপনাদের স্বাগত। আজকে আমার সাথে জিৎ গঙ্গোপাধ্যায়। জিৎ গাঙ্গুলি না গঙ্গোপাধ্যায়, কোনটা বললে তুমি বেশি খুশি হও? সবথেকে খুশি হবো তুই জিদ্দা বললে। আচ্ছা, আজকে আমাদের এই সাক্ষাৎকারটা প্রজাপতি টুর জন্য। হ্যাঁ। তুমি প্রথমে আমাকে বলো হ্যাঁ। যে তোমার মনের মধ্যে ভাবনাটা কি করে চলে যে জিৎ গঙ্গোপাধ্যায়কে কেউ কেউ মাঝে মাঝে বাংলা ছবিতে গান করতে অফার করছেন না, এটা তুমি ভাবো? নাকি মনে হয় যে যতটা আসছে খুব ভালো হচ্ছে আর অতটুকুই আমার করা উচিত? দেখ, ব্যাপারটা হচ্ছে যে আমি তোকে বলি, টনিক ওয়াজ দ্য লাস্ট ফিল্ম আমি যেটা করেছিলাম, তোর আই থিঙ্ক 2021 ছিল বোধহয় টনিক। তারপরে আমি কোনো ছবি করিনি, মানে করেছি হয়তো অন্যরকম কিছু ধারার ছবি যেগুলো হয়। কেন করিনি এটার একটা হচ্ছে আমি অফার পাইনি, অনেস্টলি স্পিকিং অফার পাইনি। এবং অনেকের ভুল ধারণা আছে যে আমি যেহেতু বোম্বেতে থাকি আমি হিন্দি ছবিতে বেশি প্রাধান্য দিতে চাই। সেটা একেবারেই নয়, কারণ আমি 2004-এ যখন এখানে কাজ করতে আসি বাংলা ছবি করবো বলেই এসেছিলাম। এবং আজকে এই যে আমার 21-22 বছর যাই বলিস যে জার্নি, সেটা কিন্তু বাংলাকে ভালোবেসে। এবং আমার বাবা জানিস তো মিউজিশিয়ান ছিলেন, এবং সলিলদা থেকে আরম্ভ করে সুদীন দাশগুপ্ত থেকে আরম্ভ করে পঞ্চমদা সবার সঙ্গে কাজ করেছেন। এটা বাবার সব থেকে ইচ্ছে ছিল আমি যতই হিন্দি ফিল্ম করি বা যে কোনো ভাষার ফিল্ম করি যেন বাংলাকে আমি ভালোবাসি, বাংলার জন্য যেন কিছু করি। কেননা প্রচুর প্রচুর বাংলা গান বাবা তো বাজিয়েছেন ওনাদের সঙ্গে, যেগুলো কাল্ট সংস, সেগুলো যেমনি ভাগ্যচক্র বলে ফিল্ম, আমি অনেক ছবি, তখন তো মিউজিশিয়ানের নাম আসতো না, এখন আসে। তো এটা একটা মনের মধ্যে ছিল। আর যখন পুজোর সময় কলকাতায় আসতাম 2000, তখন আমার আর চন্দনে বিয়ে হয়েছে, আমাদের খারাপ লাগতো যে পুজো প্যান্ডেলে আগে তো আমরা হরি বর্মন শুনতাম, আরতি মুখোপাধ্যায় শুনতাম, হেমন্তদা শুনতাম, মান্নাদে শুনতাম, এখন কেন ইংরেজি গান বাজে বা হিন্দি গান বাজে। তো একটা মনের মধ্যে ক্ষোভ ছিল, খুঁজছিলাম যে একটা বাংলা ছবি আসুক, সেটা করলে ভালো হয়। তো এই থেকে যখন আমি আসি বাংলায় কাজ করার জন্য, আমরা একের পর এক, যখন তুই জানিস ওইগুলো, ইনফ্যাক্ট তুই আমার কতগুলো অনুষ্ঠানও করেছিস, তো মানুষের ভালোবাসা এ সমস্ত কিছু বাড়লো। কিন্তু আনফর্চুনেটলি এই যে 5 বছর 6 বছর আফটার কোভিড কী হয়েছিল, কেন হয়েছিল আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমার একটা মন খারাপের জায়গা আছে। বিকজ আমি যে মানুষটাকে বা মানুষজনদের আমি ভালোবাসি, মানে নিজের মনে করি, তাদেরকে আমি আমার অভিমানের কথা বলতে পারি। আর যাকে আমার মনে হয় যে এই 5 মিনিটের বন্ধুত্ব, তার উপর আমি অভিমান করবোই না। সো বাংলার সঙ্গে একটা অ্যাটাচমেন্ট, তুই আছিস, সবাই তোরা প্রত্যেকে সবাই কিছু হলেই আমি তোর ওপর রাগ করতে পারি, আমি তোর ওপর মন খারাপ করতেই পারি, সেটা আমার ওপরও কেউ করতে পারে, সেটা হতেই পারে। কিন্তু হ্যাঁ, কোনো পরিস্থিতি হয়তো এরকম হয়েছে যার জন্য আমার কাছে কাজের অফারটা আসেনি। কিন্তু 2025 আমার কাছে খুব ভালো একটা অপরচুনিটিস আসে। সেটা হচ্ছে যে প্রথম ওই রানের ছবিটা, খুব সুন্দর গান রয়েছে, স্বার্থপর আসে, মিতিন মাসি আসে, অরিন্দমদার, তারপরে এই প্রজাপতি 2। এবং ডেফিনেটলি দেবের সঙ্গে একটা আমার তো কেমিস্ট্রি আছে, সেটার জন্য এখন আমার খুব ভালো লাগছে। কিছুটা মন খারাপের জায়গা তো ডেফিনেটলি ছিল। দেবের সঙ্গে তোমার কেমিস্ট্রি, দুর্দান্ত কেমিস্ট্রি, একজন নায়ক আর সুরকারের কেমিস্ট্রি। কিন্তু তোমরা এই জুটিতে যে পরিমাণ হিট গান দিয়েছো, সেইটাকে তোমাদের পক্ষেই টপকানো খুব মুশকিল। এই ভাবনাটা প্রজাপতি টুর গান করার সময় তোমাদের মাথার মধ্যে কতবার এসছে, আর তোমরা এটা নিয়ে কি কি আলোচনা করেছো? বা দারুণ কোয়েশ্চেন এটা। দেখ, ব্যাপারটা হচ্ছে যে দেবের সঙ্গে সেই 2005 মানে আই লাভ ইউ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। এবং এটা হচ্ছে 20 ইয়ার্স আমরা একসঙ্গে কাজ করছি। এবং এটা একটা সুন্দর মুহূর্ত, যেখানে 20 নম্বর ফিল্ম আমাদের। হ্যাঁ, প্রজাপতি 2। টনিক ছিল 19, এটা হচ্ছে 20।
দেবের গান এখন করতে গেলে না আমি টেনশন পাই। এবং আমি একটা কথা তোকে বলি, আমার বাবাকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে বাবা, আমার স্টেজে উঠতে হাত ঘামে কেন? আমার প্রথম মানে আমি যখন আশিকি টুর অফার পাই, হ্যাঁ আমার হাত পা কেঁপে গিয়েছিল। আমার যখন হোয়াটসঅ্যাপ বলেছিলেন, আমি বাবাকে ফোন করেছিলাম, কেন হোয়াটসঅ্যাপ আমায় বলেছিলেন হ্যাঁ যে তোমার বাবা আশিকিতে বাজিয়েছিলেন, বাবাকে বলো। বাবাকে আমি বলেছিলাম যে বাবা আমার হাত কাঁপছে, আশিকি 1 এখনো সুপারহিট মিউজিক। হ্যাঁ তো বাবা বললো যে দেখ, যতদিন এই হাত ঘামবে হ্যাঁ। আর তুই টেনশনে থাকবি, ততদিন তুই ভালো কাজ করবি। আর প্রত্যেক কটা ফিল্ম তোর জন্য কিন্তু ডেবিউ, মানে প্রথম ছবি হওয়া উচিত ওটা। হ্যাঁ সো আমি সেইভাবেই কাজ করি, কিন্তু টেনশন অসম্ভব থাকে আর এক্সপেকটেশন অনেকটা বেশি। কেননা যেটা বললি তুই, প্রচুর হিট গান, প্রচুর হিট ছবি, প্রচুর গান। সো একটা টেনশন থাকে। কিন্তু যখন কাজ করতে বসেছি, মানে প্রজাপতি 2-তে, আমি অতনুদা আর অভিজিৎকে ধন্যবাদ জানাবো। সেই সময় আমার আর চন্দনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বম্বেতে, তুই জানিস, মানে একটা কার অ্যাক্সিডেন্ট হয়, আমার মা অসুস্থ, এই সবের মধ্যে না আমার একটা ক্রিয়েটিভ ব্লকেজ বলতে পারিস, বা মন খারাপ একটা হতেই পারে। তো আমার এটা কোনোদিন হয়নি এরকম। তো আমার খুব একটা অদ্ভুত ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন অতনুদার অভিজিৎ আমার কাছে এলো। আমি বললাম যে অতনুদা, এটা তুমি আমায় ছেড়ে দাও, কেননা আমি বোধহয় আমার বেস্টটা দিতে পারবো না, কেননা এখন আমার মনের অবস্থায় যা, আমি বেস্ট দিতে পারবো না। তো ওরা বললো যে জিৎ গাঙ্গুলি বেস্ট দেবে না, এটা হতেই পারে না। আমরা, তুমি যখন বলবে তখন আমরা সিটিং চালু করবো, মিউজিক সিটিং। তো এই সাহসটা কিছু কিছু মানুষ না একটা টাইমে আসে, তোকে ঠিক হাত ধরে টেনে তুলে দেয়। তো আমি 2 দিন চিন্তা করেছিলাম। তারপরে চন্দ্রানী বলল যে তুমি কাজ করো, আমি সামলাচ্ছি, যা আছে করছি। তো ঠিক করলাম যে না, তাহলে করেই ফেলি। लेकिन প্রথম দিন সিটিংয়ে গেলাম, প্রথম দিন কিছুই বেরোলো না। এবং কি জানিস তো, একটা কম্পোজারের জন্য সবসময় গান বেরোয় না। মানে আমি জানি না হাউ টু কম্পোজ, এটা কোনো কম্পোজার বলতে পারবে কিনা। কেননা হাউ টু প্লে দ্য গিটার, হাউ টু প্লে আ পিয়ানো, এটা বোঝানো যায়, তার একটা নোটেশন আছে, তার একটা সব কিছু আছে। কিন্তু কম্পোজ করা ব্যাপারটা অন্য। তো 2-3 দিন পরে আমি সেটেল করেছিলাম নিজেকে। আমি বললাম যে না, এটা যখন করছি, যখন হাতে নিয়েছি, আমাকে ঢুকতেই যাবে এর মধ্যে। অ্যান্ড কনস্ট্যান্টলি দেব আমাকে ইন্সপায়ার করেছে। জিদ্দা, পরাণ যায় মনে করো, জিদ্দা জানে মন তুই জীবন, জিদ্দা ভাগলুম মনে করো, জিদ্দা টনিক মনে করো, এইসব মনে করো, মনে করে আরও তুমি কিছু বার করো। তো লাস্ট মোমেন্ট অবধি আমার সঙ্গে দেবের এরকম চলে, লাস্ট মোমেন্টে গান চেঞ্জ, এইসব চলতেই থাকে। তো ওর সঙ্গে বসে আছি, তো আমার একটা গান বাকি আছে এখন। হ্যাঁ, তো আচ্ছা, এই যে তুমি পরাণ জয়ের কথাটা বললে, তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই, যেটা দেব আর শুভশ্রীর এই বছর একটা দুর্দান্ত হিট ছবি আছে ধূমকেতু, সেটার যখন প্রমোশন হচ্ছে তখন সেখানে ধূমকেতুর গান আছে, কিন্তু ওরা যখন মালারেতে নাচলো, আমার মনে হয় সেটা ওই ইভেন্টের বেস্ট মোমেন্ট। তোমার ওই নাচটা ওদের দুজনকে এত বছর পরে একসঙ্গে পারফর্ম করতে দেখে কি মনে হয়েছিল? ভীষণ ভালো লেগেছে। বিকজ দেখ, ওটার ধূমকেতু মিউজিক করেছে অনুপম। অনুপম আমার খুব ফেভারিট একজন, মানে ভাই বলতে পারিস, এত ভালো কম্পোজ করে। প্রত্যেকে যারা আমার পরে এসেছে, অরিন্দম, অনুপম, এরা তো ভাইয়ের মতো ভালো কাজ করে এরা। কিন্তু সেখানে যে এই গানটা এত বছর পরে আবার দেখলাম সেম রিয়াকশন। এবং আমি এখনো যে কনসার্টে যাই, শোতে যাই, এই গানটা আমার 2-3 বার করে করতে হয়, এই সব গানগুলো। তো এখনো যে গানগুলো ভালো লাগছে লোকের, এবং এই জেনারেশনের ছেলেমেয়েরাও এই আজকেই তোর এই গানটা রিলিজ, না তাকালি হাসলি কেন বল, এটা ভরে গেছে কমেন্টে। সো এটা অনেক বড় পাওয়া। এবং এটা একটা কম্বিনেশন, জানিস তো, মানে সেই দেব আর আমার, মানে কোনো কিছু একটা ডান্সের নাম্বার করলে ওকে আমি ডাকতাম, মানে ও সিটিংয়ে আসতো, সিটিংয়ে এসে, ওর ভীষণ পজিটিভ ছেলে, তো একটা কিছু
ডান্সের এ করলো, ওখান থেকে একটা নাম্বার বেরিয়ে এলো। বা তোর যদি খেয়াল থাকে একটা গান ছিল আমাদের চ্যালেঞ্জে, নচিদা গেয়েছিল দূরে দূরে খুব মেঘে। সুন্দর গান। হ্যাঁ, এটা অন্যরকম গান, কিন্তু ওই ছবিতে এই গান যাবে সেটাকে ভাবতেই পারিনি। তো এটা একটা হয়ে যায়, তুই দেখবি ঋষি কাপুর আর আর.ডি. বর্মন একটা অদ্ভুত কম্বিনেশন, ওদের একটা গান মানেই হিট তখন। আমার মনে হয় যে একটা কেমিস্ট্রি কাজ করে, ডেফিনেটলি কাজ করে, এবং আমার মনে হয় একটা লাকেরও ফ্যাক্টর আছে। সেটা আমাদের প্রতিটা ইন্ডাস্ট্রিতে এই লাকের ব্যাপারটা কিন্তু আছে। আমি বিলিভ করি এটা। আমার মতন কম্পোজার প্রচুর আছে, আমি বিলিভ করি। আই এম সো ফরচুনেট, আমি এই জায়গাটায় এসছি। তুই যেগুলি দেখবি প্রত্যন্ত গ্রামে কেউ একটা এমন হারমোনিয়াম নিয়ে বসে আছে, তার গান এখনো বাইরেই বেরোয়নি, সে কোনোদিন এ করতে পারেনি। এমন গীতিকার আছে, তার গান আমরা পাইনি, দেখতেই পাইনি। এমন অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই আছে। সো এটা আমি ঈশ্বরকে, ডেফিনেটলি ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এটা হতে পারে না, এটা আমি মানি। 2011-12-তে এরকম বাংলা ছবিতে অনেক গান হয়েছে যেগুলো 2025 পর্যন্ত স্থায়ী। এই যে 15 বছর 20 বছর একটা গান টিকবে, আমার মনে হয় এটাই সবচেয়ে বড় পরীক্ষা। কিন্তু যদি গত 2-3 বছর বা 4 বছর দেখি, হয়তো এরকম গানের সংখ্যা কিছুটা কমেছে যে গান 15-20 বছর টিকবে। তুমিও সেটা মনে করো কিনা আমি জিজ্ঞেস করছি, জানি না এটা ঠিক কিনা, তোমার থেকে জানতে চাইছি। জানিস ভাস্বতী, একটা আমার মনে হয় যে প্রত্যেকটা গানকে না একটা টাইম দেওয়া উচিত। আমি এক সপ্তাহে গানটাকে জাজ করতে পারবো না। তুই দেখবি হঠাৎ করে কোনো গান তোর ভালো লেগে যাচ্ছে, তুই হয়তো গানটা কোনো সময় ইগনোর করেছিস যে না ঠিক আছে, কিন্তু হঠাৎ তুই দেখবি আরে এই গানটা কি করে ভালো লাগছে। তো এই গানের না যে কখন কতটা স্পেল, কতটা কি আমরা কেউ জানি না। এবং এখন তোর ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক, ইনস্টা, যার ইউটিউব, প্রচুর অপশান আছে আমাদের কাছে, ঠিক আছে। এবং আমার মনে হয় যে গানটা ভালো লাগার না, সেটা ভালো লাগবেই। এবং তুই যেটা বলছিস যে অনেক দিন টাকার ব্যাপার, সেটা না, এটা অনেকগুলো জিনিস ভ্যারি করে। হচ্ছে একটা হচ্ছে প্রমোশন থাকে, আজকের দিনে প্রমোশনটা খুব ইম্পর্টেন্ট। আমরা আজকে তোর সঙ্গে বসে আলোচনা করছি, এটা আমাদের প্রমোশনের একটা অঙ্গ। সো এখন কিন্তু প্রমোশনের মানে পার্টটা খুব স্ট্রং হওয়া উচিত। কিন্তু এর মধ্যেও ভালো গান হয়েছে, হয়নি আমি বলবো না। সবাই কাজ করছেন এখানে, অনুপম করছে, ইন্দ্রজিৎদা করছে, যারা যারা মানে ফ্রিকোয়েন্টলি কাজ, রথি করছে। তো আমার মনে হয় একটা ইন্ডাস্ট্রিতে সবাই মিলে কাজ করলে না সমৃদ্ধ হয় এবং সর্বাঙ্গ সুন্দর সেটা হয়। কেননা সাউন্ড চেঞ্জ হচ্ছে না আফটার অল। তো আমার মনে হয় এই গানগুলোকে তুই যদি একটু টাইম দিস, তাহলে 5 বছর পরে হয়তো তুই আমায় যদি জিজ্ঞেস করিস, দেখবি কোনো গান ভালো লেগে গেছে মানুষের। কিন্তু আই এম সো ফরচুনেট যে গানটা 2004-এ আমি বানিয়েছি, ধর মনে রেখো আমার এই গান, এগুলো এখনো গাইছে লোকে। ওইটাই। তুমি আমার বলো যে মিউজিশিয়ানদের অবসর থাকা উচিত কিনা? আমরা ক্রিকেটারদের দেখি অবসর নিতে হয়, কিন্তু এটা এমন একটা পেশা, অভিনেতা অভিনেত্রীরা আজীবন অভিনয় করতে পারেন, কেউ চাইলে আজীবন গান তৈরি করতে পারেন। তোমার ভাবনাটা কি এক্ষেত্রে? আমি না খুব ক্লিয়ার এই ব্যাপারে যে আমি, তুই দেখবি খুব কম ছবি করি, হিন্দিতেও খুব কম, বাংলাতেও তো অনেক কম ছবি। আমার স্পেলে তুই যদি দেখিস আমার হয়তো 200 ছবি করা উচিত ছিল, কিন্তু আমার এখনো 100 গন্ডি পেরোয়নি বাংলা ছবিতে আর কি। তো এটা কিন্তু আমাদের মনে হয় না পারসেপশন, জিৎ গাঙ্গুলি সম্পর্কে পারসেপশন হচ্ছে কিন্তু 100-150 অনেক আগে হয়ে গেছে। হিট গান অনেকগুলো ছিল তো মানে সেই সময়। তো আমার মনে হয় একটা সময় একটা অবসরের দরকার আছে। এবং আমি তোকে বলছি, একটা না টাইমের পরে মনে হয় যে আমার আর কি কি করার ছিল লাইফে, এটাও কিন্তু আমার মনে হয়। যেমন আমার বাগান করার খুব শখ, হ্যাঁ, খেতে ভালোবাসি, জানিস আমরা দুজনেই তাই। বাগান করার শখ, তারপরে ওখানে লঙ্কা হবে,
ওই লঙ্কা দিয়ে তুলে আমি মুড়ি খাবো। হ্যাঁ, এইগুলো ছোটো ছোটো জিনিসগুলো আছে, এগুলো আমি উপভোগ করতে চাই লাইফে। যেদিন দেখবো আমি পারছি না, আমার থেকে আমি নতুন কিছু বার করতে পারছি না, আমি সেদিনকে ছেড়ে চলে যাবো। কি করবো জানি না আমি। আমি তো গিটারিস্ট, আমি গিটার বাজাতে ভালোবাসি, আমি হয়তো গিটার বাজাবো তখন। কি আছে, মানে সবসময় যে আমায় সুর করতে হবে, সবসময় যে করতে হবে, কোনো অসুবিধা নেই। আমি তো মিউজিকের মধ্যেই রয়েছি, বা অন্য কিছু জিনিস আমি নিয়ে সেটাকে গ্রো করার চেষ্টা করব। কিন্তু আমার মনে হয় এটা গ্রেসফুলি এটা অ্যাকসেপ্ট করা উচিত, যে যখন দেখবো যে অনেক বেটার বেটার ছেলেমেয়েরা আসছে কাজ করতে, তখন আমাদের একটু সাইডে হয়ে গিয়ে তাদেরকে পুশ করে দেওয়া উচিত, সেটা আমার মনে হয়। একটা কথা আমাকে বলো, এই যে বাঙালি গায়ক অরিজিৎ সিং, মনে হয় কি কিং, সবকিছুর মাথার উপরে কোথাও গিয়ে অরিজিৎ সিং অবস্থান করতে শুরু করেছেন। ডেফিনেটলি খুব ভালো সিঙ্গার অরিজিৎ, ভীষণ ট্যালেন্টেড একজন কমপ্লিট মিউজিশিয়ান। মানে ওর ভাবনা চিন্তা গান বাজনা আমরা দেখেইছি, মানে সেটা। আর আমার সঙ্গে প্রচুর গান ওর আছে, হিন্দিতে বেশি, বাংলাতেও আছে। কি করে তোকে বলবো, মন মাঝি রে, এইসব গান আছে। আশিকি 2 আছে, ওদিকে খামোশিয়া, আমার ইয়াদুরি কানি, প্রচুর গান। ওর একটা জিনিস ভীষণ পরিষ্কার, ও কি চায় লাইফে সেটা খুব ক্লিয়ার, ভীষণ ক্লিয়ার। যেমন মাইকের সামনে যায়, যখন ও বুঝতে পারে যে এই গানটার জন্য আমাকে কি টেক্সচার আমাকে ইউজ করা উচিত, সেটাই ও করে। এবং একটা জিনিস মানে ওকে দেখে শেখা উচিত, যে অধ্যবসায়, রাতের পর রাত, দিনের পর দিন নিজের প্রোগ্রামিং, নিজের ইনস্ট্রুমেন্ট, ভালো ইনস্ট্রুমেন্ট বাজায়, গিটার বাজায় ভালো, পিয়ানো বাজায়। সো এই কোয়ালিটিসগুলো একটা সিঙ্গারের থাকা উচিত, তবেই সেই সিঙ্গার কিন্তু এগিয়ে যেতে পারবে। সেটা ওর মধ্যে আছে ডেফিনেটলি। এবং আমি শুধু বাংলা বলে বলবো না, ভারতবর্ষেরও একটা স্তম্ভ আমাদের কাছে এখন। তো আর বাংলা গানে আরও ডেফিনেটলি অনেক সিঙ্গারই আছে, তার মধ্যে অরিজিৎকে ডেফিনেটলি আমরা তো ভালোবাসি। জিদ্দা, আমাকে বলো যে সবার একটা বাকেট লিস্ট থাকে, যে এই ডিরেক্টরের সাথে কাজ করতেই হবে, তোমার সেগুলো কে কে? আর একটা লম্বা লিস্ট আছে আমি জানি, কিন্তু তোমাকে সেটাকে ছোট্ট করে আমায় বলতে হবে। এমন এমন লিস্ট আছে, আমি সেটা খুব সংকোচ হয়ে বলছি। মানে যেমন সৃজিত মুখার্জি, ওর সঙ্গে অনুপমার একটা দারুণ কেমিস্ট্রি, মানে সেটা ব্রিলিয়েন্ট, এটা কিছু বলার নেই। দেব শুভশ্রীর কেমিস্ট্রির মতো? দেব শুভশ্রীর কেমিস্ট্রি না, এটা একটা অন্য জিনিস। আচ্ছা, এটা একটা অন্য জিনিস। মানে এটা একটা সুরকার আর একটা ডিরেক্টরের যেটা, মানে কি বলবো তোকে, মানে কানেকশন, এটা আত্মার কানেকশন, জানিস তো, মনিরত্নম এ আর রহমানের মতো। এক্স্যাক্টলি। তবুও আমার সৃজিতের সঙ্গে একটা কাজ করার ইচ্ছে আছে। এছাড়া নতুন যারা আসছে, যেমন চিকির সঙ্গে কাজ করলাম, কি বেশ নাম ওর, চিকির নাম ভুলে গেছি, অন্নপূর্ণা। চিকি ভীষণ প্রমিসিং, এবং চিকির সঙ্গে আমি কয়েকটা ফিল্ম করতে চাই। এবং যারা নতুন ডিরেক্টর যারা আসছে, আমরা সবসময় মানে মিউজিকের স্টুডেন্ট, তো এমন এমন কিছু জিনিস আমি করতে চাই, নতুন গল্প, নতুন, তাদের চিন্তাধারা আলাদা হবে আমাদের থেকে, সেটা চ্যালেঞ্জিং। অভিজিতের ছবি আমার এত ভালো লাগে, কেননা অভিজিৎ যখন সারেগামা সেটে গান বানাতো, মানে গান তৈরি করতো বলতে গেলে, একটা গান, তখন আমি 2013 বোধহয় আমি প্রথম সারেগামা পা করি। আমি ভেবেছিলাম এই ছেলেটা যদি ফিল্ম বানায়, এর ছবিতে আমি গান করতে চাই। মানে তখন ওই স্টেজের মধ্যে যে অ্যাপিয়ারেন্স মানে দিচ্ছে, যে প্রপসগুলো ইউজ করছে, ফ্যান্টাস্টিক। তো অভিজিতের সঙ্গে আমি কাজ করতে চাই বারবার, ডেফিনেটলি। ওর মানে ডেফিনেটলি সবার সঙ্গে তো আমি এরকম করে বলতে পারি না। ওর সঙ্গে আরও কিছু নাম, কলকাতায় এরকমই, মানে কৌশিকদা আছে, এরকম মানে
নতুন নতুন কিছু ডিরেক্টর এবং সৃজিত কৌশিকদের এরা লিস্টে তো আছেই, ডেফিনেটলি ওর সঙ্গে কাজ করতে চাই। আমাকে জুটি বলো, হ্যাঁ তোমার দেব শুভশ্রীর জন্য আরেকটা গান বানানোর ইচ্ছে আছে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি ইচ্ছে আছে। যদি সেই ফিল্মে আমাকে ডাকা হয়, যদি দেব হিরো অ্যান্ড শুভশ্রী যদি হিরোইন হয়, অবভিয়াসলি আমি বানাবো। বিকজ দ্য একটা এন্ড অফ দ্য ডে আমরা প্রফেশনাল, হ্যাঁ, আমাদের জায়গায়। তো আমাকে যে কাজটা দেওয়া হবে করতে, সেটা আমি ভালো করে করার চেষ্টা করব। আচ্ছা, এইবার ছবিতে আমরা দেখছি দেব আর ইধিকার একটা খুব সুন্দর কেমিস্ট্রি, সেইটার গানটা রিলিজ করেছে, সেইটা আমরা দেখতে পাচ্ছি। তো সেইটা যদি তুমি একটু শোনাও। হ্যাঁ, দেখ, একটা তোর সঙ্গে বসে আছি, আজকেই গান রিলিজ হয়েছে একটা হ্যাঁ গান। হ্যাঁ, সেই গানটা করার চেষ্টা করছি। এটা আমার আর দেবের যে কেমিস্ট্রি, মানে রোমান্টিক গানগুলো জানিস তো, ওই হ্যাঁ জানে মন তুই হ্যাঁ জীবন, হ্যাঁ, এইসব গানগুলো যখন হয়েছিল, তো সেই ফিলিংস নিয়ে দেব আমার একটা গান বানাতে বলেছিল, যেমন যে দিদা একটা ওরকম তুমি করো, ওই ধরনের খুব সোজা, যেটা গাইতে পারবে লোকে এবং মেলোডিয়াস হবে। তো এই গানটা সেই থেকেই মানে বানানো। না তাকাতেই হাসলি কেন বল, কিছু না বলাতেই কাঁদলি কেন বল, কিছুটা অসুখ কিছুটা ওষুধ, তোরই বায়না হয়ে থেকে যাব চল, কিছুটা অসুখ কিছুটা ওষুধ, তোরই বায়না হয়ে থেকে যাব চল।